Assalamu alaikum. Hope you are well. Welcome to your Management of Multinational Corporation class. In our last class, we have completed second chapter of our syllabus. Today, we will start third chapter of our syllabus, which is strategy, structure, and systems of multinational corporations. Let's start our class. Today our first topic is the strategy of international business or multinational corporation. What is strategy? Strategy is the framework that managers apply to determine the competitive moves and business approaches that run the company. আর স্ট্র্যাটেজি যেটাকে আমরা বাংলায় বলি কৌশল আসলে কি বলা হচ্ছে স্ট্র্যাটেজি হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক যেটা ম্যানেজাররা অ্যাপ্লাই করে একটা কোম্পানিতে তাদের কম্পিটিটিভ মুভস এবং বিজনেস অ্যাপ্রোচকে ডিটারমাইন করার জন্য। একটা কোম্পানি কীরকম বিজনেস অ্যাপ্রোচে ভালো করতে পারবে, একটা কোম্পানি কোন স্ট্র্যাটেজি ফলো করলে হাইয়েস্ট প্রফিট গেইন করতে পারবে, সেটা ডিটারমাইন করার কাজের জন্যই আসলে স্ট্র্যাটেজিটা আগে থেকে ডিটারমাইন করতে হয়। এখন আমরা এখানে দেখি ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে স্ট্র্যাটেজিটা কেমন হয়। আসলে এখানে ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে প্রথমে একটা কোম্পানির ভিশনটা, একদম একটা কোম্পানির এইম যেটা আমরা বলি ভিশন, এই ভিশনটা স্থির করতে হয়। ফার্স্টে হচ্ছে একটা কোম্পানির ভিশন কি, যে আমি আগামী 10 বছরে আমার কোম্পানিকে এই জায়গায় দেখতে চাই, যেটাকে বলা হচ্ছে ভিশন। ফার্স্টে একটা কোম্পানির ভিশনটা সেট করতে হবে। নেক্সট হচ্ছে স্ট্র্যাটেজি, যেটা আপনাদেরকে আমি এখন বললাম যে কোন অ্যাপ্রোচে এগুলে আমার কোম্পানিটা সবচেয়ে ভালো আউটকাম দিবে, এটা ডিটারমাইন করতে হবে। অ্যান্ড দেন হচ্ছে ভ্যালু ক্রিয়েশন, আমি এই স্ট্র্যাটেজি ফলো করলে কী পরিমাণ ভ্যালু কোম্পানিকে দিতে পারবো বা আমার কোম্পানি কী পরিমাণ ভ্যালু ক্রিয়েট করতে পারবে, সেটা স্টেজে সেট করা হয়। অ্যান্ড দেন লাস্ট যে স্টেজটা আছে সেটা হচ্ছে ফার্ম পারফরমেন্স। আপনি একটা ফার্মের মিশন সেট করবেন, দেন একটা স্ট্র্যাটেজি সেট আপ করবেন ওই মিশনটা অ্যাচিভ করার জন্য। দেন ওই স্ট্র্যাটেজিতে আপনার ভ্যালু কীরকম ক্রিয়েট হচ্ছে সেটা ডিটারমাইন করবেন। এরপরে গিয়ে আপনার আসলে এই সবগুলো সম্মিলিত রূপ ফার্স্ট থেকে আপনার যে পারফরমেন্স বা আউটকামটা আসছে সেটা দেখবেন। এটা হচ্ছে মূলত একটা ইন্টারন্যাশনাল বিজনেসের স্ট্র্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ। এখন এই অ্যাপ্রোচগুলোকে কিছু জিনিস আবার ইনফ্লুয়েন্স করে। এখানে কিছু জিনিস দেওয়া আছে যেগুলো, কিছু ফ্যাক্টরস যেগুলো এই একটা কোম্পানির এই স্ট্র্যাটেজিক স্টেপগুলোকে ইনফ্লুয়েন্স করে, যেগুলো বলা হচ্ছে এক্সটার্নাল ইনফ্লুয়েন্সেস। এই এক্সটার্নাল ইনফ্লুয়েন্সেসগুলাই একটা কোম্পানির স্ট্র্যাটেজিকে ইনফ্লুয়েন্স করে। এখন দেখেন আমরা এক্সটার্নাল ইনফ্লুয়েন্সগুলো আসলে কী কী: ইন্ডাস্ট্রি স্ট্রাকচার অ্যান্ড ড্রাইভার্স, কম্পিটিটিভ ডাইনামিক্স, economic conditions, political, legal and regulatory environment, and then technology standards and trends, cultural orientations and customer expectations. এই এক্সটার্নাল ফ্যাক্টরসগুলাই একটা কোম্পানির স্ট্র্যাটেজিক্যাল অ্যাপ্রোচগুলোকে ইনফ্লুয়েন্স করে। যে একটা কোম্পানির ম্যানেজমেন্ট ভিশন যেটা থাকবে, সেই ভিশনের উপর ডিপেন্ড করে সবসময় রাইট স্ট্র্যাটেজিটা নেওয়া সম্ভব হয় না যদি এক্সটার্নাল কিছু ইনফ্লুয়েন্স এখানে থাকে। যেমন পলিটিক্যাল যদি কিছু ফ্যাক্টর থাকে, পলিটিক্যাল বা গভর্নমেন্টের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে, যেগুলোর কারণে কোম্পানি তার ইচ্ছামতো স্ট্র্যাটেজি কখনো গ্রহণ করতে পারে না। ইকোনমিক কন্ডিশনস, পলিটিক্যাল, লিগাল কন্ডিশনস, কালচারাল কন্ডিশনস সবগুলো উপর বেস করেই কিন্তু একটা কোম্পানিকে স্ট্র্যাটেজিটা সেট করতে হয়, যার কারণে এগুলোকে বলা হচ্ছে একটা কোম্পানির স্ট্র্যাটেজি সেট করার পেছনে এক্সটার্নাল ইনফ্লুয়েন্স। এখন আমরা এখানে আপনাদেরকে আগে বললাম স্ট্র্যাটেজি কি। এখন স্ট্র্যাটেজি কি এটাকে এখানে আরও একটু ভালো করে বলা হয়েছে। স্ট্র্যাটেজি ইজ ম্যানেজমেন্টস আইডিয়া অন হাউ টু বেস্ট অ্যাট্রাক্ট কাস্টমার্স
stake out a market position, conduct operations, compete effectively, achieve goals and create value। অর্থাৎ স্ট্র্যাটেজি হচ্ছে একটা ম্যানেজমেন্ট আইডিয়া যেটা ডিটারমাইন করে কীভাবে অ্যাট বেস্ট লেভেলে একটা কাস্টমারকে অ্যাট্রাক্ট করা যায়, মার্কেট পজিশনকে স্টেক আউট করা যায়, অপারেশন কন্ডাক্ট করা যায়, ইফেক্টিভলি কম্পিটিটরদের সাথে কম্পিট করা যায় এবং গোল অ্যাচিভ করা যায়, এবং এট লাস্টে কীভাবে ভ্যালুটা ক্রিয়েট করা যায়। স্ট্র্যাটেজির মূল কাজ হচ্ছে এটাই, কারণে একটা স্ট্র্যাটেজি গ্রহণ করা হয় যে ম্যানেজমেন্ট এই স্ট্র্যাটেজিটা ফলো করে যাতে তার এইসব এইম বা এইসব টার্গেট অ্যাচিভ করা যায়। ওকে, দেন আসি আমাদের নেক্সট টপিক, ইন্ডাস্ট্রি স্ট্র্যাটেজি অ্যান্ড ফার্ম পারফরমেন্স। আচ্ছা, ইন্ডাস্ট্রি স্ট্র্যাটেজি অ্যান্ড ফার্ম পারফরমেন্স, এখানে খুব একটা ইম্পর্ট্যান্ট কিছু নেই। আমাদের নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্রাকচার। ইন্ডাস্ট্রি স্ট্রাকচার আসলে কি, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। ইন্ডাস্ট্রি স্ট্রাকচার, দ্য 5 ফান্ডামেন্টাল ফোর্সেস মডেল। এটা আপনারা আগেও হয়তো পড়ে এসেছেন যে পটার্স 5 ফোর্সেস মডেল নামে একটা মডেল আপনারা পড়ে এসেছেন। এখানে ইন্ডাস্ট্রি স্ট্রাকচারটা এই পটার্স 5 ফোর্সেস মডেল দিয়ে দেখানো হয়েছে। ইন্ডাস্ট্রি স্ট্রাকচারটা আসলে কি সেটা আগে একটু বলি। Industry structure is an explanation of the functions, form and interrelationships among suppliers of inputs, buyers of outputs, substitute products, potential new entrants, rivalry among competing sellers। অর্থাৎ ইন্ডাস্ট্রি স্ট্রাকচারটা হচ্ছে আসলে কিছু ফাংশন, ফর্মস এবং 5টা ফ্যাক্টরের ইন্টাররিলেশনশিপস, যেগুলো হচ্ছে suppliers of input, buyers of input, substitute products, potential new entrants and rivalry among competing sellers। এই 5টা ফ্যাক্টরের ইন্টাররিলেশনশিপটাকে এখানে ইন্ডাস্ট্রি স্ট্রাকচার হিসেবে ডিটারমাইন করা হচ্ছে। দেন ইন্ডাস্ট্রি স্ট্রাকচারের এই 5টা ফোর্সেসগুলো কী কী আমরা একটু দেখে নিই। ফার্স্ট ওয়ান যেটা আছে সাপ্লায়ার্স অফ ইনপুট। সাপ্লায়ার্স অফ ইনপুট বলতে বোঝানো হচ্ছে সাপ্লায়ার্স অফ র মেটেরিয়ালস, components or other research inputs। অর্থাৎ একটা কোম্পানিতে যে র মেটেরিয়ালগুলো ইনপুট করা হয় সাপ্লায়ারদের কাছ থেকে, ওটাও কিন্তু একটা ফোর্স। যে র মেটেরিয়াল কোম্পানিটা অথবা আদার রিসোর্সগুলো বাইরে থেকে বা ম্যানুফ্যাকচার থেকে ইনপুট করা হয়, সেটা হচ্ছে সাপ্লায়ার্স অফ ইনপুটস, তা হচ্ছে তারাই। এবং তারা একটা কোম্পানির ফোর্স হিসেবে কাজ করে 5টা ফোর্সের মধ্যে। এবং তারা কীভাবে একটা কোম্পানির ফোর্স হিসেবে কাজ করে, একটা কোম্পানিকে কীভাবে ইফেক্ট করে, কম্পিটিটিভ প্রেশার স্টিমিং ফ্রম বায়ার সাপ্লায়ার বার্গেনিং আর সাপ্লায়ার সেলার কোলাবোরেশন। অর্থাৎ সাপ্লায়ার এবং বায়ার এই দুইজনের মধ্যে কিন্তু কম্পিটিটিভ প্রেশার থাকে বার্গেনিংয়ের। আবার সাপ্লায়ার এবং সেলারের মধ্যে, একটা সাপ্লায়ার যখন একটা কোম্পানিতে একটা প্রোডাক্ট সেল করছে, তখন ওই কোম্পানির এমপ্লয়ি অথবা ওই কোম্পানির ম্যানুফ্যাকচারের সাথে সাপ্লায়ারের কিন্তু একটা বার্গেনিং পাওয়ার হচ্ছে, যাতে তাদের প্রোডাক্টটা যাতে কম কস্টে পাওয়া যায়, কম কস্টে যাতে বেস্ট প্রোডাক্ট পেতে পারে, তার কারণে সাপ্লায়ার এবং কোম্পানির সাথে একটা বার্গেনিং পাওয়ার থাকে। ঠিক একইভাবে সাপ্লায়ারের সাথে আবার বায়ারের কিন্তু একটা বার্গেনিং পাওয়ার থাকে। যেমন অনেকেই আছে যারা কিছু কিছু প্রোডাক্ট সাপ্লায়ার থেকে ডিরেক্ট দিয়ে থাকে, সেটা আমাদের ফাইনাল কনজিউমারের কথাই বলছি আমি। কোম্পানিতে সব প্রোডাক্ট সাপ্লায়ারের কাছ থেকে অবশ্যই নেই, কিন্তু অনেক ফাইনাল কনজিউমার আছেন যারা কনজাম্পশনের জন্য কোনো কোম্পানি বা কোনো ইন্ডাস্ট্রি থেকে না গিয়ে ডিরেক্ট সাপ্লায়ার থেকে নিয়ে থাকে। যেমন আমরা বলি, আমরা অনেক জিনিসই এরকম বাসায় নিয়ে থাকি যেগুলো আমরা ডিরেক্ট সাপ্লায়ার থেকে নিই। যেমন আমরা যে ফর এক্সাম্পল আমরা যে কাউস মিল্ক, আমরা যে গরুর দুধটা খাই, সেটা আমরা কি করি, সেটা আমরা ডিরেক্ট যাদের ফার্ম আছে, যাদের পোলট্রি বলছি, যাদের অ্যাগ্রো ফার্ম আছে, তাদের থেকে আমরা ডিরেক্ট নিই, তারা হচ্ছে সাপ্লায়ার আর আমরা হচ্ছে বায়ার। তো এরকম সাপ্লায়ার বায়ারদের মধ্যে একটা ইন্টাররিলেশনশিপ বা বার্গেনিং পাওয়ারের ব্যাপার থাকে, যে কম কস্টে যাতে ভালো প্রোডাক্টটা পাওয়া যায়। তো এটা হচ্ছে সাপ্লায়ার অফ ইনপুটসের ফোর্স। নেক্সট যে ফোর্সটা আছে বায়ার্স অফ আউটপুট। বায়ার্স অফ আউটপুট বলতে এখানে কাদেরকে বোঝানো হচ্ছে, একটা কোম্পানি যখন প্রোডাক্টটা প্রডিউস করবে এবং
মার্কেটে যখন প্রোডাক্টটা ছাড়বে তখন আমরা নর্মাল কনজিউমাররা প্রোডাক্টটা বাই করবো। এখন আমরাই হচ্ছে এখানে বায়ার, এবং বায়ারের সাথে এখানে কোম্পানির একটা ইন্টার রিলেশনশিপ থাকে, যে আমরা বায়াররা সবসময় চাই কোম্পানির প্রোডাক্টটা একটু কম কস্টে পেতে, বার্গেনিং করে নিতে চাই। তো বায়ারের এখানে একটা পাওয়ার থাকে, বার্গেনিং পাওয়ার হচ্ছে বায়ার্স বার্গেনিং পাওয়ার বা বায়ার্স অফ আউটপুটসের পাওয়ার। তারা কীভাবে আসলে একটা কোম্পানিকে ইফেক্ট করে? কম্পিটিটিভ প্রেশার্স স্ট্রিমিং ফ্রম বায়ার, বার্গেনিং পাওয়ার আর সেলার বায়ার কোলাবোরেশন, যেটা আপনাদেরকে এখন বললাম। এরপর থার্ড যে পয়েন্টটা আছে, সাবস্টিটিউট প্রোডাক্টস। সাবস্টিটিউট প্রোডাক্টসটা আসলে কি? ফার্মস ইন আদার ইন্ডাস্ট্রিজ অফারিং সাবস্টিটিউট প্রোডাক্টস। সাবস্টিটিউট প্রোডাক্ট হচ্ছে আমি আমার কোম্পানিতে যে প্রোডাক্টটা প্রডিউস করছি, সেম প্রোডাক্ট অন্য কোম্পানিগুলোও প্রডিউস করতে পারে। আমার কোম্পানির মতো সেম প্রোডাক্ট অন্য কোম্পানিরও থাকতে পারে। এটাও আমার জন্য একটা কম্পিটিশন, যে আমি যে প্রোডাক্টটা অফার করছি সেম প্রোডাক্ট অন্য কোম্পানিও অফার করছে। তো এটা আমার জন্য একটা ফ্যাক্টরস, একটা বাধা, যে অন্য কোম্পানিও সেম প্রোডাক্ট অফার করছে, তাই আমার প্রোডাক্টটার মার্কেট করা বা সেল করার পেছনে কোনো প্রভাব পড়বে কি না, এটা অবশ্যই প্রভাব পড়ে, এবং এটাও একটা ফোর্সেস। Competitive pressures coming from the attempts of companies outside the industry to win buyers over to their products. আমার প্রোডাক্টের উপরে অন্য কোনো প্রোডাক্ট তাদের প্রোডাক্টটা সেল করার পেছনে প্রেশার দিচ্ছে কিনা, এটাই হচ্ছে সাবস্টিটিউট প্রোডাক্টসের প্রেশার। এরপর ফোর্থ যে ফ্যাক্টরটা আছে সেটা হচ্ছে পটেনশিয়াল নিউ এন্ট্রেন্টস। পটেনশিয়াল নিউ এন্ট্রেন্টস মানে কাদেরকে বোঝানো হচ্ছে? রেগুলার অনেক নতুন নতুন কোম্পানি বাজারে আসছে, অনেক নতুন নতুন কোম্পানি আসছে এবং তাদের অনেক নতুন নতুন প্রোডাক্ট আসছে। তো এই নতুন কোম্পানি বা নতুন প্রোডাক্টগুলো কিন্তু এক্সিস্টিং কোম্পানি বা এক্সিস্টিং প্রোডাক্টের জন্য একটা অবস্ট্যাকল বা বাধা। এক্সিস্টিং কোম্পানির প্রোডাক্টের প্রফিটের প্রতি বা প্রোডাক্ট সেল করার প্রতি নতুন কোম্পানিগুলোর ইন্টারেস্ট একটা বাধা সৃষ্টি করে। কম্পিটিটিভ প্রেশার কামিং ফ্রম দ্য থ্রেড অফ এন্ট্রি অফ নিউ রাইভালস। নতুন যে কম্পিটিটর মার্কেটে আসছে তাদের এন্ট্রেন্সটাও এক্সিস্টিং কোম্পানি বা প্রোডাক্টের উপর প্রেশার ফেলে। এবার একদম লাস্ট যে ফোর্সেসটা আছে সেটা হচ্ছে রাইভালরি অ্যামং কম্পিটিং সেলার্স। সেলারদের মধ্যেও কিন্তু কম্পিটিশন থাকে। একই প্রোডাক্ট আমাদেরকে একটু আগে যেটা বললাম যে সাবস্টিটিউট প্রোডাক্ট অনেকগুলো কোম্পানি সেল করছে, এখন এই কোম্পানিগুলোর মধ্যে একটা কম্পিটিশন কাজ করে। প্রত্যেকটা কোম্পানি চায় যে সব কাস্টমার তার প্রোডাক্টই নিক, যে কোনো কোম্পানি চায় যে তার প্রোডাক্টই সব কাস্টমার নিক। তো এভাবে প্রত্যেকটা কোম্পানির মধ্যে কিন্তু একটা কম্পিটিশন কাজ করে, যে না আমার প্রোডাক্টটাই সবচেয়ে ভালো সেল হবে, আমার প্রোডাক্টটা সবাই নেবে, আমার প্রোডাক্টটা সবচেয়ে ভালো পারফরমেন্স দিবে, ভালো প্রফিট করবে। তা তাদের মধ্যে একটা কম্পিটিশন কাজ করে, এটাকে বলা হচ্ছে একটা রাইভালরি, দ্বন্দ্ব। রাইভালরি এবং কম্পিটিং সেলার্স, যার কারণে সেম প্রোডাক্টের সেলার্সের মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করে। কম্পিটিটিভ প্রেশার ক্রিয়েটেড বাই jockeying for better market position, increased sales and market share and competitive advantage। অর্থাৎ নিজের প্রোডাক্টটাকে মার্কেটে সবচেয়ে বেটার পজিশনে আনার জন্য, অথবা মার্কেট সেলস এবং মার্কেট শেয়ার বৃদ্ধি করার জন্য এবং কম্পিটিটিভ অ্যাডভান্টেজ গেইন করার জন্য কম্পিটিটরদের মধ্যে একটা রাইভালরি ক্রিয়েট হয়। এটাই হচ্ছে লাস্ট যে ফোর্সটা, রাইভালরি অ্যামং কম্পিটিটিভ সেলার্স, সেটাই। তারপরে এটাকে টোটাল যে ফ্রেমওয়ার্কটা আপনারা এতক্ষণ দেখলেন, 5টা ফোর্সেস, এটাকে বলা হচ্ছে পটার্স 5 ফোর্সেস মডেল। এটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এই পটার্স 5 ফোর্সেস মডেলটা খুবই ইম্পর্ট্যান্ট। একটা ইন্ডাস্ট্রি এই 5টা ফোর্সকে যত স্ট্র্যাটেজিক্যালি, যত ইন্টেলিজেন্টলি অর্গানাইজ করে হ্যান্ডেল করতে পারবে, কোম্পানিটা কিন্তু তত বেশি ভালো করবে। যার কারণে এই 5 ফোর্সেস মডেলটা কিন্তু যে কোনো কোম্পানির ক্ষেত্রে কাজে লাগে। এরপর আপনাদের আরও কয়েকটা টপিক আছে, এই টপিকগুলো আপনাদেরকে আমি নেক্সট দিন পড়াই। আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে সেফ, স্টে হোম। থ্যাংক ইউ।